আসসালামু আলাইকুম। আমি আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে যে বাংলাদেশের যত সমস্যা আছে এই সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত। যত কিছু আছে, ধরেন শেখ হাসিনা আজকে যে অবস্থানে এসছে, বিএনপি যদি ভারতের সাথে মিশতো এবং ক্ষমতায় আসতো ভারতের সাথে মিশে, ধরেন 111-এ যদি খালেদা জিয়া যদি শেখ হাসিনার মতো যদি আপনার ইন্ডিয়ার সাথে আতাত করে তারপরে ক্ষমতায় আসতো 2008 সালে, প্রথমে তো এই প্রস্তাব তো খালেদা জিয়াকেই দেওয়া হয়েছিল, সেটা না করার কারণে শেখ হাসিনা আজকে 15 বছর ক্ষমতা চালালো। তো বিএনপি যদি ভারতের কথা শুনে আসতো ঠিক একই অবস্থা হতো। অতএব আমাদের দেশের এই যে দেখেন, আমি 2-3 দিন ধরে দেখছি যে এইচএসসি পরীক্ষার যে শিক্ষার্থীরা আছে তারা আপনার আন্দোলন করছে যে পরীক্ষা দেয়া যাবে না। তো আমি বিস্তারিত জানি না ওইটা যে কি কারণে হচ্ছে। তো এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য ভারত দুইটা টার্গেটে কাজ করছে। একটা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে শিক্ষা ধ্বংস করে দেয়া, এদেশের ধর্ম বা সংস্কৃতি এটাকে নষ্ট করে দেয়া, এটা হচ্ছে তাদের টার্গেট এবং সেই টার্গেটেই তারা কাজ করছে। তারা মোটামুটি আমি মনে করি 50 ভাগের বেশি তারা সফল এই গত 15 বছরেই। এরপরে যদি তারা আরো সময় পায় এবং শেখ হাসিনার মতো একটা মানে কি বলবো, আরে কি বলা গালি দিলে মানে আমার তৃপ্তি হবে আমি জানি না, তো এই ধরনের বদমাইশ যদি একটা থাকে তাহলে তার কোনো সমস্যাই নাই। তাকে দিয়ে যা যা করানো দরকার সবকিছুই করছে। আপনাদের কতজনের চোখে পড়েছে জানি না, আমি এই মাঝখানে কিছু ঘটনা দেখলাম যেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে খুব বেশি যেভাবে আলোচনা হওয়ার প্রয়োজন ছিল সেভাবে আলোচনা হচ্ছে না। এই দেশের সার্বভৌমত্ব ভারত ধ্বংস করে দিয়েছে, মানে হুমকির মুখে না, ভারত ধ্বংস করে দিয়েছে। যদি বলেন এই গত 4-5 দিনের খবরই যদি আপনাদেরকে বলি, আবার তাদের সাথে 4টা ট্রানজিটের চুক্তি হয়েছে। আওয়ামী লীগের কয়েকটা ফুটফুটে সুন্দর বাচ্চাগুলো আপনারা দেখেছেন, হাসাদ মাহমুদ সহ কয়েকজন ভারতে গিয়েছে। তো কুকুরের মতো পা চাটতে চাটতে তারপরে ভারতে গিয়ে হাজির, কারণ ভারত তাদেরকে রেখে যায় এদিকে আয়, বাস হাজির। এরা গিয়ে কি কারণে গিয়েছে, কেন গিয়েছে, কি করবে, কি কথাবার্তা হবে, এর আগে মন্ত্রীরা গিয়ে বলেছে যে ভারতকে তারা বলে এসেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে। এর মাঝখানে আবার 4টা আপনার ট্রানজিটের চুক্তি হয়ে যাওয়া। ওইদিকে আপনার আবরার ফাহাদের যে খুনি, সে খুনিদের মধ্যে একজন বিটু আবার এই গত 3 দিন আগে আপনার আবরার ফাহাদের যে ভাই আবরার ফায়াজ, তার যে ফেসবুক আইডি, সেখানে গেলে আপনারা দেখতে পারেন, আমার চোখে পড়েছে সেটা। তিনি লিখেছেন যে বিটু আবার বুয়েটে ক্লাস করা শুরু করেছে। তো একজন খুনি, সে ছাত্রলীগ করার কারণে সে আবার ফের করা শুরু করেছে। অর্থাৎ এই জায়গাগুলোকে নর্মালাইজ করা হচ্ছে, তাদের কোনো কিছুই হবে না, এই খুনিদের ভেতরে কারোর কোনো কিছু হবে না। এখন এই ঘটনাগুলো নিয়ে আমাদের গণমাধ্যমে যে ধরনের আলোচনা এখন এই মুহূর্তে হওয়া প্রয়োজন, আপনাদের চোখে কজনের পড়েছে আমি জানি না এই বিষয়টা। বাংলাদেশের সাংবাদিকরা অনেক কষ্ট করছে, অনেক সাংবাদিকই আছে যারা কিনা চেষ্টা করে কথা বলতে, তাদের খারাপ লাগে এইভাবে সরকারের তোষামোদি করতে, তেলবাজি করতে, তারপরেও তারা পারে না, কারণ উপরের চেয়ারগুলোতে সব বসিয়ে রাখা হয়েছে এদেরকে। আজকে যে এস আলম নিয়ে কথা হচ্ছে, আপনারা এটা নিয়ে কোনো আলোচনা নাই, কোনো গণমাধ্যম, সাংবাদিক নেতা কারোর কোনো সমস্যা নাই। এই এস আলম 21 টেলিভিশন দখল করে আছে। তো আপনারা অনেকেই জানেন যে অনেকের মানে কিন্তু আছে যে একটা মানে কি বলবো, এটা বাজারে ছিল যে 21 টেলিভিশন হচ্ছে শেখ রেহানার টেলিভিশন। এটা আমি যখন চাকরি করেছি তখন বিভিন্ন সময় গেলে জিজ্ঞেস করেছি, ভাই আপনাদের এটা তো শেখ রেহানার চ্যানেল না, আপনারা দেখি সরকারের বিরুদ্ধে করেন। তো তখন আমি চিন্তা করতাম যে এটা কেন বলে। তো ওই সময় বলার কারণ ছিল এই যে এস আলম, এই এস আলমের সাথে আপনার এই শেখ রেহানার বিভিন্ন ধরনের কথাবার্তা আছে, এগুলো অনেক আগে থেকেই ছিল, যে কারণে এই এস আলমকে মনে করতে হচ্ছে শেখ রেহানার চ্যানেল। তো এস আলমের এইখানে হচ্ছে আপনার তার শেয়ার 7% বা 13%, আমার এক্স্যাক্টলি এখন মনে হচ্ছে না। তো বাকি 70%-এর উপরে শেয়ার হচ্ছে আব্দুল সালামের, যিনি 21 টেলিভিশনের অরিজিনাল মালিক। 2015 সালের
6 জানুয়ারি ভোর রাতে যাকে পুলিশ তুলে নিয়ে যায়। সেই ভদ্রলোক এখন কোথায় আছে, কি করে, কোনো খবর জানি না। আমার মনে হয় না 21 টেলিভিশনের অন্যান্য যারা আছে তাদেরও খুব বেশি তার সাথে সম্পর্ক আছে, কারণ ওনার এখন মানে এই 21 টেলিভিশনে কোনো কর্তৃত্ব নাই, যে কারণে অন্য কোন ব্যবসায়ী উনি আছেন সেই খবরগুলো আমরা এখন জানি না। কিন্তু উনি এটার অরিজিনাল মালিক। ওনাকে রাতের আধারে তুলে নিয়ে গিয়ে জেলখানায় বসিয়ে স্বাক্ষর টাক্ষর নিয়ে তারপরে 21 টেলিভিশন এখন রেহানা, এই এস আলম, জয়, তারপরে হচ্ছে আব্দুস সুবহান গোলাপ, এরপরে ডিজিএফআই এর একজন সাবেক কর্মকর্তা আছে, তার নামটা না বলি, তো সেই সাবেক কর্মকর্তা এটার সাথে জড়িত। তিনি এখন এই মুহূর্তে শুনলাম যে চিটাগাং পোর্টের চেয়ারম্যান। এই গ্রুপ মিলে এখন এটাকে লুটে পুটে খাচ্ছে। এইখানে এখন বসিয়ে দেওয়া হয়েছে একজনকে, তিনি হচ্ছে পীযূষ বন্দ্যোপাধ্যায়, তিনি এখন এটার সিইও। এখন চিন্তা করেন ভাগাভাগি কোন দিক থেকে মূল শুরু হয়েছে। অতএব এই গণমাধ্যমকে ভারত তাদের কন্ট্রোলে রাখার জন্য এই পীযূষের মতো কিছু ভারতের একদম অখণ্ড, ভারতের একদম মানে খুব মানে বেছে বেছে নেওয়া কিছু রয়ের সদস্য, এদেরকে দিয়ে আমাদের গণমাধ্যমকে কন্ট্রোল করছে, যে কারণে ওই আলোচনা নেই। বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, এই দেশের সাথে কোনো দেশের ট্রানজিট চুক্তি হবে কিংবা যে কোনো আন্তর্জাতিক চুক্তি হবে, সেই চুক্তির জন্য তো আমাদের দেশের মানুষকে জানাতে হবে, আমাদের জানার অধিকার আছে, সেটার খবর নাই। আমি আপনাদের বিভিন্ন সময় একটা কথা বলে থাকি যে শেখ হাসিনা ক্ষমতা থেকে কবে যাবে এটা এই মুহূর্তে শেখ হাসিনা বা খালেদা জিয়াও জানে না, কারণ সে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এখান থেকে ফেরত আসা খুব কঠিন। কিন্তু শেখ হাসিনাকে যদি সরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়, সেইটাকে মোকাবেলা করার জন্য শেখ হাসিনার যদি নিচে উপরে ঠিক থাকতো সবকিছু, ওই রাতে খাটে শুয়া তারপরেও আপনার এই ক্ষমতায় থাকতে চাইতো। কারণ সেটা তো আর ঠিক না। মৃণাল কান্তির যুগে যেরকম অবস্থা ছিল সেই অবস্থা তো তার এখন শরীরে নাই, যে কারণে আগের মতো রাজ্জাক, তোফায়েল, তারপরে এইদিকে মৃণাল কান্তি সব একসাথে খেলতে পারে না। এই জন্য ওনাকে এখন ওইটা সম্ভব না। বাট এই দেশটা যদি বিক্রি করে দেওয়া হয় তারপরও সে আপনার ক্ষমতায় থাকবে। আমার কথা শুনে অনেকের বহুত ভদ্র লোকজন আছে বাংলাদেশে, আমি মাঝে মধ্যে আমার কমেন্ট পড়ি, তো সেখানে এই লাস্ট ভিডিও দিয়েছি শেখ মুজিবকে নিয়ে একটা, সেখানেও দেখলাম দু একজন মানুষ কমেন্ট করেছে, ভাই যতই হোক এই ধরনের বাজে ভাষায় এটা করা ঠিক হয় নাই। তো বাজে ভাষা মানে ওইখানে কি আমার ওই ক্যাপশনে ছিল যে খালেদা জিয়া ত্যাগী আর হাসিনা হচ্ছে মাগি। তো মাগি হচ্ছে লেখাটা আপনার মধ্যে দেওয়া, এটা একজন মহিলা বলেছে সেখানে, আমি বলিনি, একজন মহিলা বলেছে, আমার মুখ দিয়ে আমি বলিনি। তো সেটা বলেছে। হ্যাঁ, এখন এদের না মানে অনুভূতি বেশি কিন্তু মানে প্রতিক্রিয়া কম, বুঝছেন? এরা যে কোনো বিষয়ে খুব অনুভূতি হয়ে যায়, 2 দিন পরে আর খবর থাকে না। হ্যাঁ, অ্যাকশনে যাওয়ার কারোই নেই এদের। বাবা এখন শেখ হাসিনা নিয়ে এইটা বলাতে অনেকের, কিন্তু শেখ হাসিনা দেখতে পারে না, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আরে বাপ তুই তো মানে ওই কি বলবো, এটা কীট পতঙ্গ আছে না, তুই তো কীট পতঙ্গ, যার দেশের সাথে ভারতের এত বড় একটা ঘটনা ঘটার পরে যার খারাপ লাগে না। তোর এই দুনিয়ায় জন্ম নেওয়ার কোনো মানে নাই, উদ্দেশ্য নাই, এটার কোনো কনসিকুয়েন্সও নাই, এটা দিয়া যাবেও না আসবেও না। তুই আসবি কুকুরের মতো কয়দিন হাঁকবি মুতবি খাবি, তারপরে আবার চলে যাবে, দ্যাটস ইট। আর তোর এই দুনিয়ায় আর কোনো দরকার নাই। তোর তো খারাপ লাগে না, কারণ এই দেশ যারা এখন বলে যে ওরা হইল গিয়া চেতনার লোক, ওদের নাকি দেশপ্রেমী, আমরা হইলাম গিয়া দেশদ্রোহী, এরা ওদের মা বোনদের দিয়া খাটে শোয়া ওরা ওদের সুবিধা নিতে পারবে। এখন যারা এই যে বুকের মধ্যে বালছাল লাগায় তারপরে হয় না আপনার এই যে মুক্তিযোদ্ধা সাজে, এই শালারা একটা মুক্তিযোদ্ধা না। যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা আমি চিনি এরকম মুক্তিযোদ্ধা, তাদের মানে মানে বুকের ভেতরে যে যন্ত্রণা, এটার কারণে এই যে এই সরকারের এইসব এই ভাতা ভুতা এগুলো তারা টোকায় না। তারা দেশ জীবন বাজি রেখে তারপরে যুদ্ধ করতে গিয়েছিল। এখন যত হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা জিজ্ঞেস করেন, ওই 3টা রাইফেলের নামও বলতে পারবে না। হ্যাঁ, কোথায় গিয়েছে, কোন সেক্টরে যুদ্ধ করেছে, ওই সেক্টরের নাম কি ওইটাও জানে না। এই হচ্ছে মুক্তিযোদ্ধা। অতএব এই দেশের মানুষের কারোর খারাপ লাগে না। আপনি এখন যদি বলেন শেখ হাসিনার মানে
মানে একদম স্পষ্ট। এটা নিয়ে আমি বললাম না, কে বললো সেটা না, আপনি যেই মতেরই হন, আপনি তো বুঝেন যে ভারত আমাদের সাথে কি করছে, ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখলে কি হবে, না রাখলে কি হবে, খুব স্পষ্ট। এটা নিয়ে আমার চাইতে ভালো জানে ডিজিএফআই এর মহাপরিচালক, আমার চাইতে ভালো জানে আপনার র্যাব প্রধান, আমার চেয়ে ভালো জানে ডিবি প্রধান, সিআইডি প্রধান, এসবি প্রধান, সবাই জানে। কিন্তু তার খারাপ লাগে না, কেন জানেন? কারণ সে ব্যক্তিগতভাবে সুখী, তার ব্যক্তিগত যে স্বার্থ সেটার ব্যাপারে সে 100% পাচ্ছে, তার আর কোনো সমস্যা নাই। এই করে তারা দেশটাকে আজকে ভারতের হাতে তুলে দিচ্ছে। কিন্তু আমরা যারা এখন আমাদেরকে মানে এই দেশের কোনো কি বলবো, মানে আমাদের অস্তিত্বই নাই এখানে, আমাদের মতো মানুষজনের খারাপ লাগে বলে আমরা কথা বলি, সেটাকে আজকে তারা দেখেন কিভাবে মানে দেশদ্রোহী আখ্যা দিয়ে তারপরে আমাদের সাথে আচরণ করছে। যাই হোক, এই দেশ আমার যেমন আপনার তেমন, অতএব এইভাবে যদি চলতে থাকে, শেখ হাসিনা যদি মনে করেন এইভাবে কাপড় টাপড় খুলে যদি নাকি ক্ষমতায় টিকতে পারে, ভারতকে করে কাজে লাগায়, এটাতে যদি আপনাদের কোনো সমস্যা না থাকে, আমারও সমস্যা নাই, এত সমস্যা নাই আমার। আমি আগের চাইতে এখন অনেক সহনশীল কথাবার্তা বলি, ভারত নিয়ে এসব নিয়ে এত কথাই বলি না, খুব কম বলি। আপনার যদি সমস্যা না থাকে, আমার কেন সমস্যা রে ভাই? যদি মনে করেন দেশের অবস্থা আসলে আমরা গুজব ছড়াই, আমরা কিছুই জানি না, আমরা যা বলছি সব মিথ্যা কথা, তাহলে ভালো, দেশ তাহলে চলুক এইভাবে। আর যদি মনে করেন যে আপনার ওই কথাগুলো সত্যি না, আমি যেটা বলছি সেটা সত্য, দর্শক শ্রোতা, সেটি আপনারা শুনবেন। বাতিল অধ্যাদেশ অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান 2010 বাতিল করে অধ্যাদেশ জারির প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার 20 নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। এ সমস্ত কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর ধারা 6 এর অধীন বিদ্যুৎ উৎপাদন চুক্তি সম্পাদন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে জনমনে প্রবল বিরূপ ধারণা তৈরি করেছে। গত 14 নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর ধারা 6(2) ও ধারা 9 হাইকোর্ট বিভাগ অবৈধ ঘোষণা করেছে। এজন্য আইনটি বাতিল করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সংশোধিত ল অফিসার্স অধ্যাদেশ অনুমোদন। বৈঠকে দ্য বাংলাদেশ অফিসার্স সংশোধন অধ্যাদেশ 2024 খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করতে ও অধ্যাদেশ করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়। প্রিয় দর্শক শ্রোতা, জামাত ইসলামের একজন সম্মানিত ব্যক্তি ডক্টর শফিকুর রহমান, তাকে আমি বুড়ো বলে সম্বোধন করছি এই জন্য কারণ তিনি অনেক ভালো মানুষ। আর বুড়ো এটা বললে তাকে সম্মান প্রদর্শন করছি এজন্য তেনার পাকা পাকা দাড়ি রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এখন এই ডক্টর শফিকুর রহমান বুড়ো কি বলল ভারত সম্পর্কে, অবশ্যই সবাই জেনে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভারত বিরোধিতা প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামাতে আমির। সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে জামাতে ইসলামে ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান তিনি। সাক্ষাৎকারে জামাতে আমিরের কাছে জানতে চাওয়া হয়, জামাতে ইসলামের ভারত বিরোধিতা সর্বজন পরিচিতি, এ বিষয়ে কি বলবেন? জবাবে জামাত ইসলামে আমির বলেন, এ ধারণা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামাতের রাজনীতির
মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্ত তৈরি হয়। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন করা হয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে যে অন্তর্বর্তী সরকার এবং জামাত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায়। আমান শুক্রবার 22 নভেম্বর বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগড়ের কাঁঠালতলী স্কুলে মাঠে 4 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি আবার ক্ষমতায় আসবে। বিএনপিকে ক্ষমতায় নিতে জনগণ উদগ্রীব হয়ে বসে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শুরু হওয়া 16 বছরের আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত পরিণতি ঘটেছে। তারা নগর ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাজুর সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন যুবনেতা আরও অনেকে। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি নেতা আমাদের এই বক্তব্য আপনারা কোন দিকে ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের সবাইকে একটু কথা বলতে চাই, বিএনপিকে আদৌ ক্ষমতায় আসতে পারবে কি পারবে না আপনারা কমেন্ট করে জানাবেন। এবং বিএনপি কি আদৌ বাংলাদেশের ভালো চাই কিনা এটা আপনারা কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর ইউনূসের সঙ্গে খালেদা জিয়ার যে ছবিটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন যে ডক্টর ইউনূসকে নিয়ে বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন ইউনূসকে খুবই প্রশংসা করেছিলেন সংসদের ভিতরে। কারণ একটাই, কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য নোবেল এনেছিল। এজন্যই ডক্টর ইউনূসকে নিয়ে বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাকে নিয়ে প্রশংসায় মেতে উঠেছিল বাংলাদেশের জাতীয় সংসদে। প্রিয় দর্শক শ্রোতা, এখন কি মনে হচ্ছে আপনাদের ডক্টর ইউনূসের এই যে ছবিটা ভাইরাল হয়েছে বিএনপির খালেদা জিয়ার সাথে, এটা আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যে প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে কিন্তু ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি বাংলাদেশের আরও অনেককে সমন্বয়ক হিসেবে খুঁজতে পারেন। যেমন পঞ্চগড়ের ভিতরে রয়েছে বাংলাদেশের বিশ্ববিখ্যাত বাংলাদেশের ভিতরে তিনার নাম হলো পঞ্চগড়ে আরিফুজ্জামান আরিফ। প্রিয় দর্শক শ্রোতা, তাকে আপনারা সমন্বয়ক হিসেবে দেখতে পারেন। এখানে তার ছবিটা আমার দেওয়া পসিবল হচ্ছে না, কারণ এটা তার প্রোটেকশনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, তো এখন আপনারা ডক্টর ইউনূসের সঙ্গে সে ব্যক্তিকে দেখা খুব শীঘ্রই করিয়ে দিবেন, আমি সেটা কামনা করছি, আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরকে আমিও